মানুষ থেকে দূরে সরে তার একদিনে যান না, এই পর্যায়ক্রমে এটা হয়েছে। আমি জানি না, এটার জন্য হয়তো বা অনেক মানুষ আমাকে ঘৃণা করবেন, গালিগালাজ দিবেন, কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে। আমি কতগুলো জাজ্জল্যমান উদাহরণ দিতে পারি। আমরা যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাবো, সেদিন থেকে আপনি মনে করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা দগদগে ঘা, একটা বিভক্তি তৈরি হয়ে গেল। আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়েছে। কি আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাপানো বলা কি আমার কাজ? তো এই গাটসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন? আমরা সুনির্দিষ্ট হতে চাই এবং কারা। এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কিন্তু আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন। দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে। তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি? চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে। এলাম, আর এখন কি যেখানে পরিমাণ থাকি, যে বিরক্ত অবস্থায় বা থাকি। কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায়। নানান না রকম না না, ব্যর্থতা, আরে এই ভাই, অন্যায়গুলো আমার নিয়ে আলোচনা দলে হচ্ছে। আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন নাই? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো, পুলিশ দ্বারা করে। একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও, এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ উঠছে। এবং আমার গোয়েন্দা সংস্থা, ওনার কাজ কি ছিল? উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে, বাতাসা খাচ্ছে, নাড়ু খাচ্ছে এই খবর দিবে, নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে? তো উনি খবর দিলেন না কেন? এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় ৫ই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব, আমাদের দায়গুলো স্বীকার করব, ভুলগুলো স্বীকার করব। তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন, তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দ্বারা করানো। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের পতন কেন হলো, সেই প্রশ্নের উত্তরে দলের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে শীর্ষ নেতারা বারবার বলেছেন চক্রান্ত, ষড়যন্ত্রের কথা। তবে কেন হলো এমন শোচনীয় পতন? কোন দোষে, কারা দায়ী? নির্বাচন থেকে শুরু করে অর্থ পাচারের মতো নানা ইস্যুতে অনিয়ম, দুর্নীতি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ, এসব নিয়ে কথা বলতে আজ পালস অফ পলিটিক্সে আমার সাথে যুক্ত আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার সাথে যখন আমার এই অনুষ্ঠানটি করব বলে আলোচনা হচ্ছিল, তখনই আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু খোলামেলা বলবেন, অনেক রাগঢাক রেখেই আপনি, মানে রাগঢাক ছিঁড়ে আপনি কথা বলবেন। সেজন্যই এই প্রশ্নটি শুরুতে করা যে কেন, মানে প্রতাপশালী আওয়ামী লীগের এভাবে পতন হলো, এই পরিণতি হলো। আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর পালস অফ পলিটিক্স ইটস এ ভেরি ইন্টারেস্টিং নেম, এন্ড ইটস এ গুড নেম। তো এনিওয়েজ, আপনার অনুষ্ঠানে একটা সমাদৃতি আছে, কাটতি আছে। আমি অনেকদিন পরে হলো আই এম অন স্ক্রিন, অ্যান্ড এবং দ্য ফ্যাক্ট যে ইউ গিভেন দিস অপরচুনিটি, এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা দেখেন, আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন তাহলে আমাকে এইভাবে কথাটা বলতে হয়। প্রত্যেকটা মানুষের তো 2-3টা সত্তা থাকে। আপনি পরিবারে একরকম, রাজনীতিতে একরকম, আপনার বন্ধু বান্ধবের কাছে আবার আরেক রকম। তাহলে আমি যদি একেবারে স্ট্রিক্টলি রেজিমেন্টের জায়গা থেকে কথা বলি, তাহলে আপনার মতো আমাকেও প্রশ্ন করতে হয় যে আমরা তো সব ঠিকই চালাচ্ছিলাম, ঠিকই করছিলাম, তাহলে আমরা 5ই আগস্টের পরে নেই কেন? অর্থাৎ what I'm trying to say, যে বাংলাদেশের রাজনীতিতে হিউমার, উইট, সার্কাজম, স্যাটায়ার এগুলো অনুপস্থিত প্রায় অবস্থায় আছে। সেই জায়গা থেকে বলতে হয়
যে আমরা অর্থনীতি ভালো চালিয়েছি, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো ছিল, আমাদের ব্যাংক ব্যবস্থাপনা ভালো ছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যবস্থাপনা সেটাও ভালো ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবস্থাপনা ভালো ছিল। সর্বোপরি রাজনৈতিক দলের যে ব্যবস্থাপনা সেটা কোনো ত্রুটিই ছিল না, যার দরুন কোন একটি গায়েবীয় কারণে 5ই আগস্টের পরে হঠাৎ আমরা নাই। এটা, এই ন্যারেটিভটা আসলে আপনি কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না, বা আমি কিভাবে ডিফেন্ড করবো আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জন্য সত্য বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধিকার এর আন্দোলনের ইতিহাসের সাথে আরেকটি অনস্বীকার্য সত্য বাংলাদেশ আওয়ামী লীগ। দুঃখজনক হলেও এ দুটি কিন্তু একটি ধারণা, এ দুটি কিন্তু একটি আদর্শ। এবং আজকে আমার বলতে একেবারেই কোনো দ্বিধা হচ্ছে না যে আমার মনে হয় জনমানুষের পাশে থাকার, জনমানুষের সাথে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক স্থাপন করার যে পথ দেখিয়ে দেওয়া হয়েছিল সেটা থেকে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম বলেই আজকে 5ই আগস্টের পরে আমাদের এই অবস্থা। এবং আপনাকে একটা জিনিস সবসময় অনুধাবন করতে হবে যে সবসময় কিন্তু প্রাপ্তিতেই যে মুক্তি, প্রাপ্তিতেই যে সুখ, এটা কিন্তু নয়। আপনি $500 বিলিয়ন অর্থনীতি বানালেন, $600 বিলিয়ন অর্থনীতি বানালেন বলেই মানুষ আপনার প্রতি খুব অনুরক্ত হয়ে গেল, খুব খুশি হয়ে গেল, এবং সেখানে ক্ষোভের কোনো সঞ্চার হবে না, সেখানে উত্তেজনা তৈরি হবে না, সেখানে সংক্ষুব্ধ হওয়ার কোনো জায়গা থাকবে না। এই ধরনের চিন্তা করা বোধহয় খুব বালক সুলভ সুলভ একটা চিন্তা ভাবনা। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে সকালবেলা একটা লাইভ টক শো করেছি, আমার কাছে মনে হয়েছে যে অকপট স্বীকারোক্তিটা এমনই হওয়া উচিত যে আমরা আমাদের দলের তৃণমূল থেকে সকল পর্যায়ের মানুষের যদি আন্তরিক অংশগ্রহণ থাকতো 5ই আগস্ট বা জুলাই মাসের যে আন্দোলন সংগ্রাম সেটাকে মোকাবেলা করার অথবা আলিঙ্গন করার বা এটার সমাধান করার, তাহলে আজকে এই অবস্থা হতো না। আচ্ছা, আপনার এখন কাছে আপনি তাহলে যদি দুটো প্রশ্ন প্রশ্ন করি। করেন যে এক হচ্ছে আন্তরিক অংশগ্রহণ থাকলে এই অবস্থা হতো না, এটাতে আমি একটু পরে আসি। মানে তাহলে 5ই আগস্টে জি, সেই পরিস্থিতি মোকাবেলা করা যেত যদি আন্তরিক অংশগ্রহণ করে থাকতাম, যদি ভুল না বুঝি। কেন হলো না এই প্রশ্নটাতে পরে আসে। যেটি আগে একটু জানি, আপনি বলছেন যে জনমানুষ থেকে দূরে সরে গেছে। আহ, মানে সেটা কখন থেকে সরে গেল আওয়ামী লীগ? আপনি জনমানুষ থেকে দূরে সরে তার একদিনে যান না, এই পর্যায়ক্রমে এটা হয়েছে। আমি জানি না, এটার জন্য হয়তো বা অনেক মানুষ আমাকে ঘৃণা করবেন, গালিগালাজ দিবেন, কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে। আমি কতগুলো জাজ্জল্যমান উদাহরণ দিতে পারি। আমরা যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাবো, সেদিন থেকে আপনি মনে করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা দগদগে ঘা, একটা বিভক্তি তৈরি হয়ে গেল। এবং এটা আমি বলছি এই কারণে যে দেখেন, আওয়ামী লীগ এমন একটা দল, আমি অন্য দলের কথা বলতে পারি না কারণ আমি অন্য দল কোনোদিন করি নাই, আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি। আওয়ামী লীগ এমন একটা দল যেখানে এমনও মানুষ আছেন যিনি বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করছেন, তিনি বহু মন্ত্রী বহু এমপির থেকে ভালো রাজনীতি করছেন, এবং বহু এমপি বহু মন্ত্রী থেকে তার ত্যাগ বেশি। আপনি এলাকায় গেলে তার পরিবারের প্রভাব প্রতিপত্তি দেখবেন অনেক মন্ত্রী এমপি থেকে কম না, কিন্তু তারা জনমানুষের সেবার জন্য যুগ যুগ ধরে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচন করেন, পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করেন, তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেন, এটাই তাদের ধারা। সেই জায়গায় আপনি যখন নৌকা মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন তো কেউ একজন পাবে আরেকজন পাবে না, একটা পরিস্থিতি তৈরি হলো। এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, পরিবারে পরিবারে, ওয়ার্ড থেকে ওয়ার্ডে আঞ্চলিকতার ভিত্তির উপরে হয়ে থাকে। আপনি মানুষের একান্ত নিজস্ব একটা জিনিস এমন ভাবে রাজনৈতিক একটা ধারণা ঢোকানোর চেষ্টা করলেন, এটা ভুল না সঠিক সেটা নিয়ে বিতর্ক করা যাবে, কিন্তু আপনি কোনো রাজনৈতিক প্রস্তুতি ছাড়া, মানুষকে উজ্জীবিত না করে, মানুষকে মোটিভেট না করে, মানুষকে ওই জায়গার ওরিয়েন্টেশনে না এনে
আপনি হঠাৎ করে যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাতে যেটা হয়েছে, অন্য দলগুলোর জানা ক্ষতি হয়েছে, তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা এলাকায় এই এক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দল দ্বিধা বিভক্ত ধ্বংস, মানে একটা দুর্বল অবস্থায় চলে গেল। এবং তার থেকেও বড় কথা, আপনি 300 জন এমপির আমল নামা বাছাই করে 300 জনকে নমিনেশন দিবেন সংসদ সদস্য নির্বাচন করার জন্য, এটা যত সহজ, বাংলাদেশের মতো একটি দুর্নীতিতে জর্জরিত দেশে সেখানে আপনি 5,000-এর মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 20,000 প্রার্থীকে যাচাই বাছাই করে কে আসলে নৌকা পাবেন এই সিদ্ধান্ত নিতে যাবেন, আর সেখানে দুর্নীতি হবে না, এটা তো আশা করা যায় না। আমি আজকে আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যে এই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোন রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন মানে না। তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন মনোনয়নের না, আমি কথা আমাকে একটু শেষ করতে দেবেন। করতে পারবেন না কেন? কারণ আমি মনে করছি জাতীয় নেতা রহিম সাহেব আমাকে নৌকা না দিয়ে আমার প্রতিপক্ষকে দিয়েছেন, সুতরাং আমি রহিম সাহেবের কথায় আমার জান প্রাণকে নিবেদিত করে কোনো আন্দোলনে নিজেকে আর নিয়োজিত করব না। আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা, আমি আমার জমি জমা বিক্রি করে 50 লাখ 60 লাখ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করে নমিনেশন তো পাইনি, বরঞ্চ আমার টাকাটাও মার গেছে। আমি একজন আওয়ামী লীগের নেতা, দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে। তো রাজনৈতিক কালচার এভাবে ক্রমান্বয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং হ্যাঁ, আমার কাছে তো আর অকাট্য কোনো প্রমাণ নাই যে দুর্নীতি হয়েছে কিনা, তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা তো একসরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও টানা বেঁধে উঠেছে। সুতরাং আমি আজকে সত্যকে অস্বীকার করতে পারি। আমরা পরবর্তীতে শুনেছি রাশেক রহমান যে এই সিদ্ধান্তটি ভুল ছিল, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে অবশ্যই সিদ্ধান্ত ভুল ছিল, স্থানীয় সরকার অবশ্যই নির্বাচনের সিদ্ধান্ত প্রতীক ভুল ছিল। বরাদ্দ দেওয়াটা। কিন্তু আপনি যে বলছেন যে মনোনয়ন বাণিজ্যর যে জায়গাটি বা মোটা অঙ্কের টাকা নেওয়ার জায়গায় যারা নমিনেশন দেওয়ার জায়গায় ছিল, আপনি কি বলবেন তারা কারা? না, আমি আপনাকে যা বলেছি, আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোনো জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না। আপনি গণমাধ্যম কর্মী, নমিনেশন বোর্ডে কারা কখন কোন কোন সময় ছিলেন তথ্য বের করে প্রকাশ করে দেন, বা যারা এটা নিবিড় ভাবে চিন্তা করেন তারা দেখবেন, তারা জানবেন। আমি আপনাকে যে কথা বলছি, আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো সমস্যা নেতা আছে, মানে এটি বলতে আওয়ামী লীগের ক্ষতি না নিশ্চয়ই করছেন না, কিন্তু এই সত্য বলাতেই না আওয়ামী লীগ নিশ্চয়ই খুব খুশি হবে না। না, আমার কোনো ক্ষতির বিষয় না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা রেজিমেন্টের দলের সদস্য, সুতরাং যেটা বলা প্রয়োজন, যেটা দিয়ে ডিসকোর্স তৈরি হবে, যেটা দিয়ে একটা প্রতিবাদের জায়গা তৈরি হতে পারে, যেটা দিয়ে একটা শুদ্ধিকরণের জায়গা তৈরি হতে পারে, সেটা আমি বলবো। এবং আপনিও যে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আজকে তো শেষ না, আরো তো ডাকবেন আশা করি। সুতরাং টুডে হোয়াট আই টোল্ড ইউ মেনি পিপল ডিড নট টেল ইউ, দে ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টেল ইউ। আমার শুরুটা কিন্তু স্যাটায়ার ভিত্তিক ছিল যে আমরা সবকিছু ঠিক চালিয়েছি অথচ আমরা এখন আর নাই। কিন্তু এই গাটসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন? আমরা সুনির্দিষ্ট হতে চাই, কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহকারে না, কিন্তু আপনাদের নেতাকর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা সেই নেতা, আমি নাম ধরেও বলতে পারি কাদের কাদের কথা বলা হয়, বিশেষ করে 5ই আগস্টের পরিণতির কারণ হিসেবে। আপনি তো এক সময় একটা প্রতিষ্ঠান চ্যানেলে বাংলাদেশে কাজ করতেন, যেটার মালিক ডিবিসির মালিক আপনাদের 2জন বা 3জন বোধহয়, হ্যাঁ 2জন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা, এবং আরেকজন একজন বিতর্কিত ব্যবসায়ী। তো তারা তো সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবেই ছিলেন। তো তখন তো আপনারা জানতেন যে কারা এই কাজগুলো করছেন। তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন 5ই আগস্ট, আমরা আসলে জানতাম না, আসলে যেটা ভাবেন যে আসলে সব ব্যাপারের খবরগুলো সাংবাদিক আমাদের কাছে থাকে, আমি বলছি ঠিক তা আমি বলছি জি রাশেক, আপনি আমাকে জানতে চেয়েছেন 5ই আগস্ট কেন হচ্ছে, আমি তো সেটা আগে বলবো, রাইট? আমি ওটাই বলার চেষ্টা করছি যে 5ই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল, যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল, সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে, অথচ
সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায়, গণতান্ত্রিক আহ, ধারাবাহিকতাকে সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে, তারা কেউ তাদের ভূমিকা পালন করেন নাই। তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল, কি হয়েছে। দ্যাটস হোয়াট আই এম পয়েন্টিং এট। নামে যাবো, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যেমন বলি নাই, আমি যেমন বলতে পারি নাই, ঠিক একইভাবে আপনিও কিন্তু বলেন নাই বা বলতে পারেন নাই। কারণ আপনার যারা সিনিয়র যারা ছিলেন, যাদের নির্দেশনায় আপনি একটা জায়গায় কাজ করতেন, তারা কিন্তু রেগুলার আমি দেখতাম গণভবন যাচ্ছেন আসছেন। আমরা যেতাম না রাশেক রহমান, এই জন্যই আমরা আপনি আপনাদেরকে যেতেন না, পেলে প্রশ্ন আমি করার কি সুযোগটা বলেছি দিতে চাই। শুনেননি আপনি? আপনি যাদের নির্দেশনায় চলতেন, আমি কথাটা বলেছি, আমি জানি আমি কি বলছি। আমি আমি ইরেসপন্সিবল কোনো কথা বলিনি, আমি আপনাকে পয়েন্ট করিনি। আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা, তারা অন রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন, তাদের সাথে সুনিবিড় সম্পর্ক রেখেছিলেন। ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি, বলাতে চাননি, ঠিক একইভাবে আমিও বলতে পারিনি, এখনো বলতে পারছেন চাইনি। না। আপনি সেই দায় আমাকে দিতে পারেন। হ্যাঁ, এখনো সেটি পারবেন না। এটা গেল এক, এটা এখনো গেল এক। সেটি পারছেন না রাশেক দুই রহমান। নাম্বার, হ্যাঁ আছে আছে, দুই নাম্বার বলছি আপনাকে। দুই নাম্বার, আপনি এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন, মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ, উপজেলা নির্বাচন পর্যন্ত, তখন এই বিভক্তির জায়গাটা আরো গভীর হয়ে গেল। এবং সবশেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও, আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও। যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল, তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য, কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন, সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে, তার বিরুদ্ধে মামলা করছে, তাদেরকে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে। আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন, তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বোনেফাইড আওয়ামী লীগের যে নেতা কর্মী, তাদেরকে মামলা দিচ্ছেন, নিষ্পেষিত করছেন, নির্যাতিত করছেন। কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে, কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কারো পানি, এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি, সেই সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে। আমি ছোট ছোট উদাহরণ আপনাকে দিচ্ছি। তো তার মানে যেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই, আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিকভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম, যে আমি এখনো বলছি আপনাকে যে 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে নাই, মোকাবেলা করা যায়নি, যার কারণে অন্যতম কারণ, এই কারণেই অন্যতম আন্তরিকভাবে অংশগ্রহণ না। শোনেন, আমি 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 কিন্তু প্রথমে ভাগ করে নিয়েছি। রাজনৈতিক কারণটা আপনাকে দেখতে হবে, পলিটিক্যাল রিজন। তো রাজনৈতিক কারণে একটা জায়গা হচ্ছে পলিটিক্যাল এজেন্ট হিসেবে আপনার সাথে আমার যে মিথস্ক্রিয়া, আর আমার সাথে আমার দলের যে মিথস্ক্রিয়া। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি রাশেক রহমান, একদম স্পষ্ট। আপনার ক্যামেরাটা ঘুরে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে, একদম। হ্যাঁ, একটা ফোন চলে আসছিল, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী, আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারাকশন, সেটা না। আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনার সাথে আপনার বড়, আপনার সাথে আপনার মাঝারি, আপনার সাথে আপনার নিচের, আপনার সাথে অনুজ, অগ্রজ, সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা ইন্টারাকশনের ব্যাপার থাকে। এবং অর্গানাইজেশন বলতে যেটা বোঝায়, স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। এবং দুঃখ লাগে কোথায় জানেন? যে আমাদের দলে এত বাঘা বাঘা অভিজ্ঞ সব নেতা, যাদের সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন না, যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না, তারা একটা বার এই দলটার যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন, একটা বার তারা কথা বলতে পারলেন না। এই কোনো দিন এটা হয় নাই
যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায়। কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে। আপনি রাজনীতি রাখলেন, রাজনীতি থাকে, আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে শুনে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এখন শিওর আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে হ্যাঁ, রাশেক রহমান, বলা অর্থনৈতিক যাবে না। খাতটাতে আমি আরেকটু আসি, কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো। আমি একটু খুঁজে বের করছিলাম, কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। আমি 24 ডিসেম্বর 2022-এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে, সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুস সোবহান গোলাপ। জি, মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন, যারা আসলে ছিলেন, না আমি 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 সেটি একটু আমি আপনাকে যেটা বলছি, ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেননি। না, আচ্ছা, কেউ হয়তো বা করেছেন, অবশ্যই কেউ করেছেন, সবাই করেননি, কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন। ওকে। এবং যেহেতু এই দায়ভার সকলের উপর নির্ভর করে যাচ্ছে, সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায়, তাদের কথায় দেশে আর কোনো আন্দোলন সংগঠিত হবে না। কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো না বাকিদের আপত্তি না, করবার কথা ছিল, তাই একটু না? আমাকে কথা শেষ করতে, আমাকে একটু কথা শেষ করতে দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে, ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এর পরে যারা আছেন, যতগুলো নাম আপনি বলছেন, এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিচ্ছেন, কে দুর্নীতি করছেন না করছেন, এটা আমি বলতে পারি না, একটা দায়িত্বজ্ঞানীর কথা বলতে, কিন্তু দুর্নীতি হয়েছে। এবং সেটা করার জন্য যে এই গবেষণা, যে অ্যানালিসিস প্রয়োজন, সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য। আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই, নিশ্চয়ই, একদম যে স্পষ্ট। ওই রাশেদ বোর্ডের রহমান, কারা আপনি কারা। বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তারপরে যাদের নাম বলছি, কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন। কিন্তু মানে এই বোর্ডের 100%। সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এটা কি সম্ভব? না, তিনি জানলেন কি জানলেন না, সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না। না, না, এটা তো কিন্তু খুব আমি আমার স্বাভাবিক বক্তব্যে ব্যাপার একটা না? কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই। তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে? ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং? আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, বললেন আমার কথা বললেন। আমার মতো আরো 100 লাখো হাজারো কর্মী আছে, তাদের এই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্রতত্র বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল, এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো, এবং সেখানে প্রথিতযশা কিছু নেতা, মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করলেন, সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন? কিন্তু যদি করে না থাকেন রাশেদ কেন রহমান, করলেন না? না, যদি করে না থাকেন তাহলে করলেন না কেন? আর যদি কেউ বলে বসে যে হ্যাঁ করেছিলাম, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন। কিন্তু অবগত করতে হবে কেন? মানে এটি তো মানে নো নো, দ্যাটস শেখ অ্যানাদার হাসিনা, থিং। তিনি তিনি তো আর নো 2 দিন ধরে রাজনীতি করেন না। তার নো রাজনীতির নো অভিজ্ঞতা নো যারা এই নো, প্যানেলে আছেন শুনেন। তাদের থেকে কমও না। তার দক্ষতা, হ্যাঁ, যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে? তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায়। থ্যাংক ইউ, আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে। আমার দলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, হ্যাঁ, প্রেসিডিয়াম আছে, সবকিছু মিলিয়েই তো একটা সিস্টেম। আপনি যে প্রশ্ন করতেছেন, এই প্রশ্ন অনেকে করে,
কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করে আমার প্রশ্নগুলো করতে হবে। এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান, সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে। সো আমি কিন্তু আপনাকে যথেষ্ট অ্যামুনেশন আই হ্যাভ গিভেন ইউ টু গো অ্যারাউন্ড অ্যান্ড আস্ক। আপনার বা আমার, আমি আজ পর্যন্ত 2000-এর উপর টকশো করছি, বিলিভ মি, আমি আজ পর্যন্ত আপনাদেরকে কোনোদিন কোনো ইউনিয়ন পর্যায়ের কোনো ত্যাগী নেতাকে নিয়ে টকশো করতে দেখিনি। গণতন্ত্র বাঁচাবেন কোথা থেকে, উদ্ধার করবেন কোথেকে? যেই লোকগুলোকে ছাড়া গণতন্ত্র হয় না তাদেরকে কোনোদিন ইউ ডোন্ট কল দেম বিকজ দে ডোন্ট লুক গুড এনাফ। তাদেরকে দেখতে অত পরিমার্জিত মনে হয় না, অত ভদ্রলোক মনে হয় না, এই জন্য তাদেরকে ডাকা হয় না। এটা বাস্তব। তারা হয়তো সরাসরি একদম এখন এখন স্টেশনে এসে আমি, কথা বলেন না, কিন্তু শোনেন, একদম না কিন্তু না, আমাদের রিপোর্টাররা গিয়ে কিন্তু তাদের সাথে একদমই কথা বলেন। একদমই আনা হয় না, বিলিভ মি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। হ্যাঁ, আমিও দায়িত্ব নিয়েই বলছি যে আমরা যখন টেলিভিশনে ছিলাম বা দায়িত্ব ওই নিয়ে কথাটা কাজটায় বলছি কেন, বসেছি, তখন আমাদের রিপোর্টাররা যেত, শোনেন, তাদের সাথে কথা বলতেন। আমি আপনাকে একটা মজার কথা বলি, আজকে একটু মন খুলে কথা বলি। বলেন। 71 চ্যানেলে আমাকে স্থানীয় সরকারের উপরে কথা বলার জন্য নিয়ে যাওয়া হলো, ঠিক আছে? তো সাথে আবার একজন মুরব্বী মানুষ, তিনি সুধীজনদের একজন, উনি স্থানীয় সরকারের উপরে কথাবার্তা বলেন, ভালোই বলেন, অনেক সময় যুক্তিসঙ্গত কথা বলেন, জ্ঞানী মানুষ। তোফায়েল সাহেব, আপনি তো চেনেন হলো, হ্যাঁ। তো আমি অনুষ্ঠানের মাঝখানে সঞ্চালককে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমি স্থানীয় সরকারের কি, আর তোফায়েল সাহেব জীবনে কয়দিন স্থানীয় সরকারে কাটাইছেন? আপনি যে এই 45 মিনিট বা 50 মিনিট ব্যাপী টকশোটা আয়োজন করলেন, এখানে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বা বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান কাউকে ডেকেছেন যে আপনি স্থানীয় সরকার নিয়ে সমাধান করতে চান? আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি আপনাকে ফোরামগুলো দেখিয়ে দিচ্ছি, আমাকে একা দিয়ে তো আপনি সব সমস্যা সমাধান করবেন না। বাট হোয়াট আই এম টেলিং ইউ, ইট ইজ রেভলিউশনারি। আমার মতো কেউ বলেনি, আপনি ওটাকে কাজে লাগান। ইনস্টেড অফ আমাকে রিফিউট না করে হোয়াট আই এম গিভিং ইউ সেটা আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। আই ভলেন্টিয়ার্ড। আমি আপনাকে বলেছি যে আমাদের হারানোর কিছু নাই। বাংলাদেশের জন্য সত্য 1971, বাংলাদেশের জন্য বাস্তবতা বঙ্গবন্ধু, বাংলাদেশের জন্য সত্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য সত্য স্বাধীনতার 1000 বছরের সংগ্রাম এই এবং স্বাধীনতা যুদ্ধ। সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা বা কোনো সংকোচ নাই। আত্মসংকোচ করে লাভ নাই। মানে এই অ্যাপ্রোচটা নিশ্চয়ই যদি কাজে লাগানো যায় নিশ্চয়ই ভালো কিছু হবে। রাশেক রহমান, আপনি বলছিলেন আমরা ছিলাম, হ্যাঁ আপনি বলছিলেন, আমি একটু একটা প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই আপনার এই অংশটুকু শেষ করবেন এবং আমার প্রশ্নটুকু সাথে বলবেন যে আপনি বলছিলেন যে এই সময় মিডিয়াও বলতে পারে নাই বা জিজ্ঞাসা করে নাই, আপনারাও বলেন নাই, এখন আপনি অনেক কিছুই বলছেন, কিন্তু হারানোর এখন আর কিছু ভয় নাই। তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাগ ঢাক ছিল, মানে সবারই, যদি বলেন মিডিয়ারও, আপনাদেরও, আপনার নিজের? না, আমার আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো খুব ভোকাল একজন মানুষ ছিলাম আমার দলের পক্ষে, এবং আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে মুক্ত করা। এবং আমি এই কাজটাকে খুবই গুরুত্বের সহকারে নিয়েছিলাম, যার দরুন যেই জায়গায় হয়তো বা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা আমি বলি না, এটা আমার ব্যর্থতা। আই ওয়াজ মোর ফোকাসড অন এ ডিফারেন্ট লেভেল। কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে, মানে আমার দল যদি ঠিক না থাকে, দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো আপনি 1971 সালে যারা শত্রু তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারবেন না। যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রমুখী রাখবেন, তাদের জন্য কাজ করতে পারবেন না। এবং যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত একটা আবহ, সেটাও আপনি তৈরি করতে পারবেন না। এখন আমার একার ভুল তো একা না, বহু লোকের ভুলের সমষ্টি জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায়। এই জন্য তো বললাম আমরা ছিলাম, আমরা নাই। কিন্তু আমাদেরকে যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ন্যারেটিভটা দাঁড়া করাতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটা তো আসার দরকার, হয়তো বা এটা আমি বয়সে তো ওনার সন্তান তুল্য, এই দেশের আমি একজন নাগরিক, সেই জায়গা থেকে বলতে চাই যে দেখেন, আপনি প্রধানমন্ত্রী থাকবেন, মধ্যমন্ত্রী থাকবেন না, আপনি বিরোধী নেত্রী থাকবেন, বিরোধী নেত্রী থাকবেন না, আপনি কোন দলের সভাপতি থাকবেন, থাকবেন না, আপনি জীবিত থাকবেন, জীবিত থাকবেন না, কুল্লু নাফসিন যায়কুতুল মউত, সবই তো বাস্তব সত্য।
কিন্তু আপনি বঙ্গবন্ধুর কন্যা, এটা কিন্তু কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আপনি জাতির জনকের কন্যা। দিস ক্যানট বি চেঞ্জ। ইফ দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, তাহলে একটা ন্যারেটিভ আসা দরকার যে আমার জন্য ক্ষমতা সবকিছু নয়। আমি বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং ইয়েস, আওয়ামী লীগ বাংলার মানুষের, আমিও বাংলার মানুষের। সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে, কেউ অভিমান করতে পারে, কেউ রাগ করতে পারে, কেউ আমাকে শাসন করতে পারে, কেউ আমাকে প্রত্যাখ্যানও করতে পারে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া নই, কারণ আমি তোমার জন্যে। আমি যদি ভুল করে থাকি, আমার তুমি পরিত্যাগ করো না, আমি তোমার পাশে থাকতে চাই, আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই। আমি যদি সঠিক করে থাকি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তার সঠিকটা জন্য তো আগে বোঝাতে চাই। দায়টা স্বীকার করতে হবে, বা ভুল নো বা নো নো, দোষ আমি সেটা তো আসছি, স্বীকার আমি করতে হবে। আসছি, আমি আসছি, ইয়েস, আমি আসছি। সুতরাং আমার কথার জায়গাটা হচ্ছে যে বাংলার মানুষের ফল ব্যাক করার যে জায়গাটা, অর্থাৎ আপনি বিপদগ্রস্ত হলে, আপনি সংক্ষুব্ধ হলে, আপনি অসহায় বোধ করলে আপনি যে কারো উপরে নির্ভর করবেন, সেই জায়গাটাকে নতুন করে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে এসে আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে, বলতে হবে। এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না, সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো ওই ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসেন এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে। তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান। আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে হ্যাঁ মানে হ্যাঁ, থামলাম, এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন আম, মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এসালম প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয়, এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 হ্যাঁ, টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন? আচ্ছা, আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথাটা কি আমরা বললেন? 2 4 5 টাকা করে পাচার করতে করতে, মানে বলছিলেন, উনি বলছেন আমি নিজেও পাচার করেছি, যেহেতু আমি বিদেশে থাকি, হয়তো 2 টাকা পাচার হলেও করেছি, সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন। 2 4 5 টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আহ, আচ্ছা শুনেন, আপনি আমার কথাগুলো একটু শুনেন। আপনি আশা করি ইন্টারাপ্ট করবেন না। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি একটু আমার মতো করে বলি। হ্যাঁ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন দক্ষ মানুষ, আপনার জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ইয়োর ফ্যান, এবং হাজারো মানুষ আপনার ফ্যান আছে। ইউ ডু এ ওয়ান্ডারফুল জব। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কিন্তু, আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন, দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে না, সেই জায়গা থেকে বলতেছি, আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? তো এটা তো আর পাপ না। আপনি আমেরিকা চলে গেলেন, আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না। এটা নীতি, নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তোবা সঠিক। কিন্তু ভাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি তো আর বাংলাদেশে থাকবেন না। ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগতভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক। কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন। কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে
আমার জায়গাটা তো সহজ। আপনি এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে, আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না। কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো, উনি অর্থ পাচার করে ওনার বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না? ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারেই তো একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। কিন্তু সেই বিচার আর হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি না, তদন্ত আমি থামিয়ে কি দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার, না আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধরছি। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি। আমি তো এস আলমের হওয়ার শপথ নেই। আর এস আলম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ন তো অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোনো শাহেদ, কোনো চৌধুরী, কোনো রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যে শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে, বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদের কি কোনো কি আছে যে আমি তার ওকালতি নিচ্ছি? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা হতে পারে না। আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা, একটি অদমনীয় ধারা। আওয়ামী লীগ 70 বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে, সংগ্রামে, আন্দোলনে, প্রত্যেকটা মুহূর্তে। আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাব যে আমি নিজেকে আলাদা করতে পারবো না। নো, টাইম ইনমেমোরিয়াল উই স্ট্যান্ড টল। এই এই We are ওকালতি the বা এই party of মোহিত the হয়ে independence যাওয়া, of this আপনার country. আপনার কথাগুলো We একটু are ধার the করি। party of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, রাশেক রহমান, আপনার কথাগুলো একটু ধার করি। ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানেও কি কোনো ভাগাভাগি? ভাই এমনিতে তো আমাকে আমি তো কারো কিছু কথায় দেয় মোহিত নাই, হব আমি না তো জানি না নিশ্চয়ই। কেন ওকালতি করতে হবে। I cannot answer this question. All I can do is I can protest. আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যেটা কেমন কথা, আমি হ্যাঁ, কেন কিন্তু তার দায় নিশ্চয়ই আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা, 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে, সেটি আসলে সরকারের চোখের শোনেন আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শোনেন শোনেন আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়। এই তো আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে